আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আগামীকাল সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এ ঘোষণা দেবেন তিনি। রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বেলা ১২টায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের ইসি কমিশন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। প্রায় ২ ঘন্টার বৈঠকে রাষ্ট্রপতিকে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন নির্বাচন কমিশনাররা। এরপর নির্বাচন কার্যালয়ে এসে কমিশনাররা বৈঠক করে তফসিল ঘোষণার সময় নির্ধারণ করেন। এদিকে গণভোটের চূড়ান্ত ব্যানার ও লিফলেটের নমুনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুটো ভোট একই দিনে হওয়ার বিষয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো বিষয় কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ, সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে কোথা থেকে করবেন তা পরের বিষয়। তিনি বলেন, পদে থেকে নির্বাচন করা উচিত নয়, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিস্তারিত জানানো হবে। এই বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করবো। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ক্ষমতার অপব্যবহার করলে কেউ যে পার পাবে না, রাজনীতিবিদদের ভেতরে এমন উপলব্ধি নির্বাচনের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, রাজনৈতিক দলের অভ্যন্তরে কোনো সংস্কার হয়নি, আর কমিশনের সক্ষমতা ও নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামে নাগরিক প্ল্যাটফর্ম এর প্রাক নির্বাচনী উদ্যোগ ও আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা তুলে ধরেন। নগরের একটি হোটেলে এ আলোচনা সভায় নির্বাচন কমিশন ও নবনির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম এর প্রাক নির্বাচনী উদ্যোগ ও আঞ্চলিক পরামর্শ গ্রহণ করা হয়। রাজনৈতিক দলরা এইটুকু উপলব্ধি করতে পারছেন যে কিছু না করে পার পাবেন না। ওনারা এই উপলব্ধির ভিতরে এসেছেন, যদি বড় ধরনের অন্যায় করেন, দুঃশাসন করেন, তাহলে দেশে থাকতে পারবেন না। এবং নির্বাচনের পক্ষে শক্তি অনেক বেশি। নাগরিকরা নির্বাচন চায়, প্রধান রাজনৈতিক দল নির্বাচন চায়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শহরে ঝর্ণা পার মাঠে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ রাজিবুল হক বাপ্পি। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। মানিকগঞ্জের হরিরামপুর দোয়া মাহফিলে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী নয়, গণতন্ত্রের প্রতীক। কুমিল্লার হোমনা বালুর মাঠে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয় তার স্বামী রাব্বিকেও। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা মিললে তাকেও গ্রেফতার দেখানো হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডের ৪ দিন পর পুলিশের হাতে ধরা পড়লেন গৃহকর্মী আয়েশা। ঝালকাঠির নলসিটির একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। একই জায়গা থেকে আটক করা হয় তার স্বামী রাব্বিকেও। মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো করে টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু ওই যে নিয়ে আসার সময় সব কিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক, ওই ধস্তাধস্তি ঠেরে বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো, বাইসা আসার চিন্তায় ওই দেখে নাই তো সামনের দিক পিছের দিকে যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ মারছে। ৪ দিন আগে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে কাজে যোগ দিয়েছিলেন আয়েশা। কাজ নেয়ার সময় কোনো স্থায়ী ঠিকানাও দেননি তিনি।
তবুও গোয়েন্দাদের তথ্যেই শেষ পর্যন্ত মেলে তার অবস্থান। ৮ ডিসেম্বর সকালে মোহাম্মদপুরের এই বাসাতেই খুন হন লায়লা আফরোজ ও তার নবম শ্রেণী পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল ৭টা৫১ বোরকা পরা আয়েশা ফ্ল্যাটে ঢুকছেন, আর ৯টা৩৫ বেরিয়ে আসেন একেবারে ভিন্ন চেহারায়। বোরকা খুলে পরে নিয়েছিলেন নিহত নাফিসার স্কুল ড্রেস, কাঁধে ছিল ব্যাগ, মুখে মাস্ক, ছিল ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার চেষ্টা। সুরতহাল প্রতিবেদনে লায়লা আফরোজের শরীরে ৩০টি এবং মেয়ের শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। নির্মমতার এমন মাত্রা তদন্তকে আরও জটিল করেছে। না, আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে ৩০টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে ৬টা আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাস। সন্ত্রাসীরা জেলা জুড়ে নানা ধরনের অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। সকালে নরসিংদী জেলা কারাগার, পুলিশ লাইন্সের ক্যান্টিন, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, জেলায় সন্ত্রাসীদের যাতায়াত বেড়েছে, তাই এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সকল বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত, আর বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ৪৭ ভারতীয় জেলেকে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই ও ২ আগস্ট ৩টি ভারতীয় ফিশিং বোট সহ ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোট সহ ৩২ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের জন্মদিন আজ। ২০০১ সালের এই দিনে রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন আবু সাইদ। বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমের সন্তানদের ৯ ভাই ও ৩ বোনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে ছিলেন আবু সাইদ। শিক্ষা জীবনে সফলতার সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ২৪-এর গণঅভ্যুত্থানে পালন করেন সক্রিয় ভূমিকা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ বাহিনীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। নাটোর ২ আসনের বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়েছিল। যারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছে, সময় এসেছে তাদের বিচার করার। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট ও ২৬% জায়গা দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ও রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, হোটেল সহ স্থায়ী ও অস্থায়ী ১০৭টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে অভিযানে রেলওয়ের ২৬% জায়গা দখলমুক্ত করা হয়। এনটিভির ময়মনসিংহের স্টাফ করেসপন্ডেন্ট, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আয়ুব আলীর মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গিয়েছেন। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।